1998 সালের ৩রা জুলাই ভারতের প্রত্যন্ত অঞ্চলে এই যে ছোট্ট জন্ম নেওয়া শিশুটি একদিন অনেক বড় শিল্পপতি হয়ে যায়। সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো এই ছেলেটি জন্ম থেকেই অন্ধ। ছেলেটির জীবনের সূচনায় তার বাবা তাকে জীবিত অবস্থায় পুঁতে ফেলতে চেয়েছিল, কিন্তু জন্মদাতা পিতা কেন তার ছেলেকে জীবিত অবস্থায় মাটি চাপা দিতে চায়? আর এত বাধা বিপত্তি সরিয়ে এই অন্ধ ছেলেটি কিভাবে একদিন দেশের সবথেকে বড় শিল্পপতি হয়ে যায়, সেই সব কাহিনী নিয়েই থাকছে আজকের মুভির এক্সপ্লেনেশন। যারা জীবনে বারবার ব্যর্থ হয়ে আছেন, জীবনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, জীবন নিয়ে খুবই হতাশায় আছেন, তারা একটু সময় নিয়ে পুরো গল্পটি দেখুন। আশা করি আপনার সময় নষ্ট হবে না, আর সেই সাথে আপনি বড় একটা মোটিভেশন খুঁজে পাবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন সরাসরি গল্পটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা অন্ধ্রপ্রদেশের একটি গ্রামকে দেখতে পাই। সময়টা তখন 1998 সালের ৩রা জুলাই। একটা গরিব পরিবারে ছোট্ট একটি সন্তান জন্ম নেয়। বাচ্চাটাকে দেখে তার বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। খুশি হয়ে সে ছেলের নাম রাখে শ্রীকান্ত। আর এই শ্রীকান্ত হলো ইন্ডিয়ার একজন ফেমাস ক্রিকেটার। বাবা চেয়েছিল ছেলে একদিন বড় মাপের ক্রিকেটার হবে, কিন্তু তার এই খুশি বেশি সময় থাকে না। একটু পরে সে জানতে পারে তার এই ছেলেটি জন্মগতভাবে অন্ধ। সে ক্রিকেটার হওয়া তো দূরের কথা, জীবনে এই পৃথিবীর আলোই দেখবে না। একে তো গরিব, তার উপরে আবার ছেলে হয়েছে তাও অন্ধ। তাদের উপরে শোকের ছায়া নেমে আসে। তখন তারা সিদ্ধান্ত নেয় একে বাঁচিয়ে রাখার থেকে মেরে ফেলা অনেক ভালো, কারণ বড় হয়ে সে পথে ঘাটে অন্য লোকের হাতের মার খাবে, তার থেকে ছোট অবস্থায় মেরে ফেলাই ভালো। তাই সে বাচ্চাকে নিয়ে জীবিত অবস্থায় কবর দিতে যায়। ঠিক তখনই সেখানে শ্রীকান্তের মা চলে আসে। এক মায়ের মমতার কাছে এক বাবার ত্যাগ হেরে যায়। এরপর শ্রীকান্ত বড় হয়। তখন দেখি স্কুলে সে সবার সাথে সমানভাবে পড়াশোনা করছে। অন্ধ হওয়া সত্ত্বেও শ্রীকান্ত পড়াশোনায় খুব ভালো করছিল। সে বাকিদের তুলনায় অনেক ট্যালেন্টেড আর বুদ্ধিমান ছিল। সেখানকার বাচ্চারা অন্ধ হওয়ার কারণে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, কিন্তু শ্রীকান্ত নিজেকে ভালো মতো তৈরি করে নিয়েছিল। এখন সে ভাবে এখন থেকে সে তার সমস্যা নিজেই ঠিক করবে। সে নিজের দুঃখ কষ্টের বিরুদ্ধে নিজেই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিল। সে স্টুডেন্টদের মধ্যে সবার থেকে অনেক ভালো ছিল। সে বাকি বাচ্চাদের তুলনায় অনেক বেশি ট্যালেন্টেড। তাই এই ট্যালেন্ট যাতে নষ্ট হয়ে না যায়, সেই জন্য তার সেখানকার টিচার তার মা বাবাকে শ্রীকান্তকে স্পেশাল বোর্ডিং স্কুলে পাঠানোর কথা বলে। এরপর সিন চলে যায় সেই বোর্ডিং স্কুলে, যেখানে সব অন্ধ বাচ্চাদের জন্য সবকিছু ফ্রি ছিল। তখন সেখানে প্রথমবার শ্রীকান্তের সাথে সেই স্কুলের টিচার দেবিকা ম্যামের সাথে দেখা হয়। শ্রীকান্তের কাছে দেবিকা ম্যাম একজন টিচারের থেকেও অনেক বেশি ছিল। দেবিকা ম্যাম শ্রীকান্তকে সব দিক থেকে সাপোর্ট করছে। এমনকি শ্রীকান্তের যে সাবজেক্ট আর স্কিলের প্রতি ইন্টারেস্ট ছিল সবকিছু দেবিকা ম্যাম তাকে শেখাচ্ছিল। শ্রীকান্ত ওই স্কুলও সবার মধ্যে সেরা ছিল। সে দাবা খেলা থেকে ক্রিকেট খেলাতেও সবার আগে ছিল। এমনকি বড় বড় মেশিনও সে কিছুক্ষণের মধ্যেই ঠিক করে দিতে পারত। তারপর একদিন আসে শ্রীকান্তের লাইফের টার্নিং দিন। ওই দিন স্কুলের ফাংশনে সেখানে ট্রাস্টি বাচ্চাদের সাথে দেখা করতে আসে, কিন্তু যখন শ্রীকান্তকে স্টেজে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয়, তখন সেখানে গিয়ে শ্রীকান্ত স্কুলের আসল সত্যটা বলে দেয়। সে বলে যে আমাদের জন্য যে টাকা আসে সেটা স্কুলের টিচাররা খেয়ে ফেলে, আর এখানে আমাদের যে খাবার দেওয়া হয় সেটা আরও বেকার। কিন্তু ডেইলি কিচেন থেকে চিকেনের খুশবু আসে, কিন্তু আমাদের রোজকার খাবার খেতে হয়। এসব কিছু ঘটার পর সেদিন রাতে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। সে কখনোই ভাবতে পারেনি যে তার সাথে স্কুলের টিচাররা এমনটা করবে। তখন আরও সেখানে দেবিকা ম্যামও ছিল না, তাই তিনিও জানতো না যে শ্রীকান্তের সাথে কি হয়েছে। সেই রাতে শ্রীকান্ত একা একা শহরের রাস্তায় হাঁটতে থাকে, আর এই সময় তাকে দেখে সবাই ভিখারি ভেবে ভিক্ষা দিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে কেউ শ্রীকান্তকে হেল্প করেনি। আর যখনই দেবিকা ম্যাম এটা জানতে পারে, তখন তিনি শ্রীকান্তকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে যান। সেখানে শ্রীকান্ত ম্যামকে পেয়ে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে যে সে পড়াশোনা করতে চায়, সে ভিক্ষা করতে চায় না। এত কিছু হয়ে যাওয়ার পর দেবিকা ম্যাম সিদ্ধান্ত নেয় শ্রীকান্তের সব রেসপন্সিবিলিটি তিনিই নেবেন। এরপর তিনি শ্রীকান্তের বাবাকে বলে যে তারা শ্রীকান্তকে পড়তে দিবে কি দিবে না, কিন্তু দেবিকা ম্যাম শ্রীকান্তকে অবশ্যই পড়াবেন। এরপর শুরু হয় দেবিকা ম্যামের শ্রীকান্তকে মানুষ করার লড়াই। মায়ের মতো মায়া মমতায় আগলে রাখে তাকে। তিনি টেপ রেকর্ডারে একটা একটা করে সাবজেক্ট সিলেবাস শেষ করেন, আর শ্রীকান্ত সেই রেকর্ডিং শুনে শুনে নিজের পড়াশোনাটা চালিয়ে যায়। এরপর এভাবেই চলতে থাকে। শ্রীকান্ত বোর্ড এক্সামে 96% মার্ক পেয়ে টপার হয়। এখন সে সেখানে সায়েন্স নিয়ে পড়তে চাইছিল, কিন্তু শ্রীকান্তের ডিসেবিলিটির জন্য কলেজ শ্রীকান্তকে রিজেক্ট করে দেয়, কারণ কলেজ টিচাররা মনে করে একজন অন্ধ মানুষ সায়েন্সের মতো একটা কঠিন সাবজেক্ট পড়তে পারবে না। কিন্তু শ্রীকান্ত জেদ করে আর বলে যদি পড়তে হয় তাহলে সায়েন্স নিয়েই পড়ব। সেজন্য শ্রীকান্ত একটা কঠিন পদক্ষেপ নেয়, ভারতের এডুকেশনের সিস্টেমের উপর কেস করে দেয়। এরপর যখন কেস কোর্টে আসে, তখন সে প্রথম হিয়ারিংয়ে ইন্টেলিজেন্স দেখিয়ে সবার মুখ বন্ধ করে দেয়। এরপরে শুনানিতে শ্রীকান্তের কলেজের প্রিন্সিপালকে নিয়ে আসা হয়, যাতে এই কেস তার রায় নেওয়া হয়। এরপর যখন প্রিন্সিপাল আসে, তখন তিনি বলেন যে সায়েন্সের মতো এত কঠিন সাবজেক্ট শ্রীকান্তের মতো ডিসেবিলিটি বাচ্চারা পড়তে পারবে না। তখন তিনি একটা বই শ্রীকান্তকে দিয়ে বলেন, এখন আমাকে বলো এখানে কি লেখা আছে। তখন বইয়ের পেজ ফ্রেশ হওয়াতে সে পড়তে পারে না। এরপর শ্রীকান্ত নিজের ব্রেইল বই বের করে,
যেটা স্পেশালি অন্ধদের জন্য বানানো হয়। সেটা বের করে শ্রীকান্ত প্রিন্সিপালকে দিয়ে বলে, এখন এটা আপনি পড়ে দেখেন। তখন প্রিন্সিপাল না করে দেন। এরপর শ্রীকান্ত বলে, যেভাবে কোর্টরুমে কেউ ব্রেইল বই পড়তে পারে না, তেমনি আমরাও নর্মাল বই পড়তে পারবো না। তাহলে একবার ভাবুন, যদি এডুকেশন সিস্টেমটা আমরা অন্ধরা বানাতাম, তাহলে কেউই শিক্ষা অর্জন করতে পারতো না। এটা শুনে জর্জও শ্রীকান্তের কথা বুঝতে পারে, যার ফলে শ্রীকান্ত এই কেসটা জিতে যায়। তার সাথে শ্রীকান্তের কলেজের এডমিশনটা হয়ে যায়। এরপর সেখানে সব জায়গায় সে খুবই ভালো রেজাল্ট করতে থাকে। এভাবে কলেজের ক্রিকেট টিমেও সে দারুণ পারফরমেন্স করতে থাকে। কিন্তু তখন আরও একটা সমস্যা চলে আসে, সেখানে তাদের জন্য আলাদা কোনো সিট খালি নেই। এরপর শ্রীকান্ত বুঝে যায় যে এখন তার কেস করে কিছুই হবে না, তাই সে নর্মাল কলেজ থেকেই নিজের পড়াশোনা চালিয়ে যায় আর সাথে ব্রাইন ক্রিকেট খেলতে থাকে। এরপর একদিন শ্রীকান্ত একটা প্রোগ্রামে যায়, যেখানে স্যার এপিজে আব্দুল কালাম এজেন্ট হয়েছিলেন। তিনি সবাইকে একটা প্রশ্ন করেছিলেন যে তোমরা বড় হয়ে কি হতে চাও। তখন কেউ কেউ বলেছিল ডক্টর হবে, তো কেউ বলেছিল ইঞ্জিনিয়ার হবে। কিন্তু শ্রীকান্তের কাছে মাইক দিতে সে বলে যে সে ভারতের প্রথম ভিজুয়ালি প্রেসিডেন্ট হতে চায়। এটা শুনে স্যার খুব খুশি হয় এবং তার নাম জিজ্ঞাসা করে। স্যার হয়তো শ্রীকান্তের মধ্যে ভালো কিছু দেখেছিলেন, তাই নামটা জিজ্ঞাসা করলেন। সে তার মধ্যে অনেক পটেনশিয়ালি দেখতে পেয়েছিলেন। এরপর একদিন শ্রীকান্তের ব্র্যান্ড ইন্ডিয়ান ক্রিকেট টিমে সিলেকশন হয়ে যায়, যেটা দেখার পর শ্রীকান্তের বাবা মা খুশি হয়ে যান, কারণ তার বাবার স্বপ্ন ছিল তার ছেলেকে ক্রিকেটার বানাবে। ওই সময় আবার শ্রীকান্তের বিদেশের টপ 4টা ইউনিভার্সিটি সিলেকশন হয়ে যায়। তার কাছে 2টা অপশন থাকে, সে দেশের হয়ে ক্রিকেট খেলবে আর নয়তো বিদেশে উচ্চতর ডিগ্রির জন্য যাবে। কিন্তু যখন দেবিকা ম্যাম শ্রীকান্তকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, তখন শ্রীকান্ত নিজের পড়াশোনাটাকে চুজ করে নেয় আর দেশের প্রথম ব্লাইন্ড স্টুডেন্ট হয়ে আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু সে একা থাকায় শ্রীকান্তকে এয়ারপোর্টে আটকে দেয়, কারণ এয়ারপোর্টের রুলস অনুযায়ী ডিজেবল লোকদের সাথে একজন থাকা জরুরি। তখন শ্রীকান্ত এয়ারপোর্টে সিকিউরিটি ম্যানেজারকে ট্যালেন্ট শো করে আর প্লেনের সেটিংস, অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব ফ্যাসিলিটি বলতে থাকে। এতে সিকিউরিটি ম্যানেজার তাকে ভরসা করে যেতে দেয়, কারণ এখানে শ্রীকান্ত যদি পড়তে নাই যেতে পারে তাহলে সে লাইফে একটা বড় অপরচুনিটি মিস করত। এরপর আমেরিকায় গিয়ে ইউনিভার্সিটির পড়াশোনা চালু করে দেয় আর সেখানে অনেকের সাথে বন্ধুত্ব হয়ে যায়। এখন এখানে এসেও ইউনিভার্সিটির টপার হয়ে যায় আর এখানকার সবাই তাকে অনেক সাপোর্ট করত। এভাবে একদিন সেখানে বেসবল খেলার সময় বলকে এত জোরে হিট করে যে শ্রীকান্ত নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে ফেলে। এরপর শ্রীকান্ত এখানকার কলেজের টিমে বেসবল খেলায় অংশগ্রহণ করে। মুভির এইখানে আমরা স্বাতি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ভারতের হায়দ্রাবাদে থাকতো। শ্রীকান্তের ব্যাপারে জেনে অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর শ্রীকান্তের সাথে সে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হয়ে যায়। এর কিছুদিন পরেই আমেরিকায় স্বাতি ডাক্তারি পড়তে চলে আসে। তারপর স্বাতি শ্রীকান্তের সাথে মিট করে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব, পরে দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে। এরই মধ্যে শ্রীকান্তের এখানকার ইউনিভার্সিটির পড়াশোনা কমপ্লিট হয়ে যায় আর সে ঠিক করে যে সে আর দেশে ফিরে যাবে না, এখানে জব করে সেটেলড হয়ে যাবে। শ্রীকান্তের এই সিদ্ধান্ত তখন ম্যামকে বলে। ম্যাম এই বিষয়ে তাকে কিছুই বলে না, কিন্তু শ্রীকান্ত যখন স্বাতিকে এই বিষয়ে জিজ্ঞাসা করে তখন স্বাতি শ্রীকান্তকে বোঝায় এখানে থাকলে তোমার কোনো পরিবর্তন হবে না, নিজের দেশে তাকে অনেক প্রয়োজন। সেখানে শ্রীকান্তের মতো আরও অনেক বাচ্চারা আছে, তাদের সঠিক গাইডেন্স দরকার। তাদের এমন কেউ চাই যে তাদের পাশে এসে দাঁড়াবে। তাই বলে তুমি যদি ভারতে ফিরে যাও তাহলে অনেকের জীবন পাল্টে যাবে, কারণ তাদের ভবিষ্যৎ তোমার উপর ডিপেন্ড করে। এসব শুনে শ্রীকান্ত বুঝতে পারে যে তার এখন কি করা উচিত। এর পরের সপ্তাহে শ্রীকান্ত ইন্ডিয়া চলে আসে আর এখানে ম্যাম তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে ম্যামকে স্বাতির কথা বলে। সে আরও বলে এখন শ্রীকান্ত অন্ধ বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য কিছু করতে চায়। তখন ম্যাম বলে ঠিক আছে, আমরা অন্ধ বাচ্চাদের কম্পিউটার শিখিয়ে তাদের জন্য জব ক্রিয়েট করতে পারবো। এরপর কিছুদিনের মধ্যেই শ্রীকান্ত তার ম্যামের সাহায্যে কম্পিউটার সেন্টার ওপেন করে ফেলে এবং অন্ধ বাচ্চাদের ট্রেনিং দিতে শুরু করে। কিন্তু কম্পিউটার শেখার পর অন্ধ বাচ্চাদের কেউ কাজে নেয় না, তাই তাদের কম্পিউটার সেন্টার বন্ধ করে দেয়। এখন দেবিকা ম্যাম শ্রীকান্তকে জিজ্ঞাসা করে তাহলে এখন কি করব। তখন শ্রীকান্ত বলে আমরা প্যাকেজিং বিজনেস স্টার্ট করব, যেখানে আমরা এমন ম্যাটেরিয়ালস দিয়ে প্যাকেট বানাবো যেটা সহজে ডিসবাস করা যায়। ম্যাডাম বলে ওকে ফাইন, কিন্তু এর জন্য আমাদের অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন, তার সাথে একটা ফ্যাক্টরিও চালু করতে হবে। তখন শ্রীকান্ত সেখানে এসব বিষয় নিয়ে চিন্তা করে এবং সিদ্ধান্ত নেয় যে এই বিজনেস আইডিয়াটা নিয়ে সে ভারতের প্রেসিডেন্ট কালাম স্যারের কাছে যাবে। এরপর একদিন অ্যাপার্টমেন্ট নিয়ে কালাম স্যারের কাছে চলে যায়, যেখানে কালাম স্যার শ্রীকান্তের বিজনেস আইডিয়াটা শোনার পর খুব খুশি হয়ে যান, যেখানে ইনডাইরেক্টলি দেশের অন্ধ ব্যক্তিরা কাজ করার সুযোগ পাবে এবং কালাম স্যারের কাছ থেকে সে 25 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট পায়। কিন্তু এখনও অনেক টাকার দরকার ছিল তাদের কোম্পানি শুরু করার জন্য। শ্রীকান্ত অনেক জায়গায় যায়, কিন্তু কেউ তাকে ইনভেস্টমেন্ট করছিল না। কিন্তু একদিন শ্রীকান্ত পৌঁছে যায় শহরের একজন বিজনেসম্যান ও ইনভেস্টর রবির কাছে। সেখানে গিয়ে সে নিজের বিজনেস আইডিয়াটা শেয়ার করে। তখন রবি তার কোম্পানিতে ইনভেস্ট করে
রবি প্রথমে ইনভেস্ট করতে চাইছিল না। যখন বলে যে প্রেসিডেন্ট কালাম স্যার তার কোম্পানিতে ইনভেস্ট করেছে, তখনই রবি তার কোম্পানিতে ইনভেস্ট করে আর তার বিজনেসের পার্টনার হয়ে যায়। এরপর কিছুদিনের ভেতর একটা ফ্যাক্টরি কিনে সেটার নাম রাখে ভোল্যান্ট ইন্ডাস্ট্রিজ। এখানে শ্রীকান্তরা রিসাইকেল পেপারকে প্যাকেজিং পেপার বানাতো আর এখানে সব ব্যক্তিরা কাজ করত। এরপর ধীরে ধীরে তাদের কোম্পানি বড় হতে শুরু করে। এটা দেখে সবাই খুশি হয়, কিন্তু এই সাকসেসের পেছনে সবাই রবিকে ক্রেডিট দিচ্ছিল, যেটা শ্রীকান্তের একদমই ভালো লাগে না। সে ভাবতে থাকে এই আইডিয়া তো তার ছিল, সেখানে সবাই রবিকে কেন ক্রেডিট দিচ্ছে। শ্রীকান্ত এতই কনফিডেন্ট ছিল যে সে মনে করে তার এই আইডিয়ার জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া প্রয়োজন। এসব জানার পর রবি মনে করে শ্রীকান্ত লিমিট ক্রস করছে, এতে হিতে বিপরীত হতে পারে। আসলে রবি এই লাইনে বহুদিন ধরে রয়েছে, তাই সে রিস্ক ব্যাপারে খুবই দক্ষ। কিন্তু শ্রীকান্ত জেদ ধরে বসে আছে যে সে অ্যাওয়ার্ড নিজেই পাবে, তাই সে ঠিক করে যে সে আর একটা কোম্পানি ওপেন করবে। এরপর সে 6 কোটি টাকা লোন নিয়ে আরো একটা কোম্পানি ওপেন করে। এর ফলে তার কাছে একটা চ্যালেঞ্জ এসে দাঁড়ায়, সেটা হলো পাওনাদারকে এই 6 কোটি টাকা 6 মাসের মধ্যে ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। এরপর দেখা যায় তার অ্যাটিটিউড চেঞ্জ হতে থাকে। সে মনে করছে সে সবকিছুই জেনে গেছে, যার ফলে সে দেবিকা ম্যামের সাথেও ঠিকঠাক করে কথা বলে না। তার এখন একটাই লক্ষ্য, সেটা হলো ওই অ্যাওয়ার্ড জেতা, যাতে করে তার নাম হোক এবং সে অনেক বড় সেটা প্রমাণ হোক। এরপর শ্রীকান্ত নাম বানানোর জন্য পলিটিক্সে যোগ দেয়, কিন্তু দেবিকা ম্যাম তাকে বোঝায় যে পলিটিক্সে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু অহংকার তাকে আরো অন্ধ করে দিয়েছে। সে ম্যামকে বলে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি খুব ভালো করেই জানি। এরপর যখন শ্রীকান্ত পার্টিতে জয়েন করে, তখন সে বুঝতে পারে পার্টি শুধুমাত্র শ্রীকান্তের অন্ধ হওয়ার সিম্পতি নিয়ে জিতে যাচ্ছে। আর শ্রীকান্তের অন্ধ হওয়া নিয়ে এখানে সবাই হাসি ঠাট্টা করছে। আর সে নিজের ভুল বুঝতে পারে আর ভাবে এখানে আসাটা তার ভুল হয়েছে, কারণ রবি আর দেবিকা ম্যাম আজ পর্যন্ত শ্রীকান্তকে অন্ধ সেটা বুঝতে দেয়নি, কিন্তু শ্রীকান্ত উল্টো তাদেরকে কথা শুনিয়েছে। এসব হওয়ার পর শ্রীকান্ত সোজা দেবিকা ম্যামের কাছে চলে যায় আর নিজের ভুল স্বীকার করে ম্যামের কাছে ক্ষমা চায়। এরপর রবির কাছে গিয়েও ভুল স্বীকার করে। রবিও শ্রীকান্তকে ক্ষমা করে দেয়। শ্রীকান্ত বলে আমরা জান প্রাণ দিয়ে কাজ করে লোন পরিশোধ করে দেব। এরপর তারা আবারও কাজে মন দেয় এবং সব লোন পরিশোধ করে দেয়। এর কিছুদিন পর বেস্ট বিজনেসম্যান অ্যাওয়ার্ডটা সে পেয়ে যায়। তখন শ্রীকান্ত স্টেজে গিয়ে নিজের অন্ধ হওয়া এবং সাহসিকতা নিয়ে একটা স্পিচ দেয়। তখন শ্রীকান্ত বলে আমরা অন্ধ হয়েছি তো কি হয়েছে, আমরাও কারোর থেকে কম না, আমাদেরকেও একটা চান্স দিয়ে দেখুন, আমরাও সেটা করতে পারবো যেটা একজন সাধারণ মানুষ করতে পারে। আর আমি এই অ্যাওয়ার্ডটা তখনই জিতবো যখন আমাকে এই স্পেশাল ক্যাটাগরিতে না, নর্মাল ক্যাটাগরি থেকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। শ্রীকান্তের এই স্পেসে সবাই সেখানে তালি দিতে থাকে। বন্ধুরা, মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভির মাধ্যমে একজন অন্ধ ব্যক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে, যে কিনা অন্য সব মানুষ থেকে একটু দুর্বল এবং তাকে সবাই সহানুভূতি দেখায়। এরকমের হাজারো দুর্বল মানুষ আমাদের আশেপাশে আছে, তাদেরকে আমরা একটু সহানুভূতি দিলে তারা অনেক কিছুই করতে পারবে। তো বন্ধুরা, খেয়াল রাখুন আপনি আপনার আশেপাশে সবার প্রতি। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।